ইরান কিন্তু অন্য দেশগুলোর মতো নয়। ইরান পাল্টা আক্রমণ করেছে এবং যে আক্রমণগুলো করেছে এটা কিন্তু খুব পাকাপোক্তভাবেই আক্রমণ করেছে। আমেরিকার ভিত অনেকটাই নড়ে গেছে। আমি বলব আরকি। আমি যতটুকু তথ্য-উপাত্ত দেখেছি বা এই অবস্থা যদি কন্টিনিউ করে, আমেরিকার অবস্থা হবে সাইরা দেমা কাইন্দা বাঁচি এবং তারা তারা এট এনি কস্ট কোনরূপ একটা শান্তি আলোচনার প্রস্তাব দিবে এবং এইটা মোস্ট প্রবাবলি হতে পারে জাতিসংঘের মাধ্যমে অথবা থার্ড কোনো কান্ট্রির মাধ্যমে। দেখবেন যে নতুন কোনো লিডার একেবারে সামনে এসে হাজির হবে যে আসেন আমরা মধ্যস্থতা করি। আমি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটা দেখেছি, শুনেছি। সেটা হচ্ছে উনি যেটা বলেছেন চমৎকার একটা কথা। সেই কথাটা হচ্ছে এরকম যে মানে আমি রীতিমতো মানে হাসি পাই আরকি। যে ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। ফাইন, দ্যাটস দ্য কন্ডিশন। তারপরে তারা কি করবে সেটা দেখেন। সেটা তারা বলেছে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা একটা সরকার, তাদের পছন্দ মতো একটা সরকার পুনর্গঠন করবে। শুধু তাই না, এই সরকারকে পুনর্গঠন করে তারা তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা দিবে এবং তারা মেক ইরান গ্রেট এগেইন, তারা ইরানকে আবার সুন্দরভাবে সাজাবে অর্থনৈতিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডোনাল্ড ট্রাম্পের একটা ঐতিহাসিক স্লোগান তার নির্বাচন ক্যাম্পেইনের সময় যে মেক আমেরিকা গ্রেট এগেইন, এরকম একটা স্লোগান। ঠিক ওই স্লোগানটাই এরকম। আমরা যদি ২ টাকে একটা প্যারালাল একসাথে লিঙ্ক করি সেটা হচ্ছে ওনার একটা ধারণা, ওনার একটা চিন্তা। সেটা হচ্ছে আমরা ইরানকে আমাদের একটা করদরাজ্যে পরিণত করব। এটা যদি আমি তার নির্বাচনের ওই সময়কার স্লোগানটাকে ধরি। এবার আসি। এর পরিপ্রেক্ষিতে সো ফার আমি যতটুকু জানি বা দেখেছি সেটা হচ্ছে ইরানও তারা ৩ টা কন্ডিশন দিয়েছে। একটা কন্ডিশন দিয়েছে যে তাদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞা আজীবনের জন্য প্রত্যাহার করতে হবে এবং স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করতে হবে এবং মিডল ইস্ট কেন্দ্রিক তাদের যে সমস্ত সৈন্য যেখানে রয়েছে সেখান থেকে সব সরাতে হবে, তুলে নিতে হবে। এবার আসি, আমরা একটু আলোচনা করি ডোনাল্ড ট্রাম্প। আপনার এর আগে একটু বলে নেই যে দেখেন রমাদান মাসে সবসময় দেখবেন মিডল ইস্ট কেন্দ্রিক একটা আ আ স্ট্রাগল তৈরি হয়। একটা ইনভেশন তৈরি হয়। একটা যুদ্ধ-বিগ্রহ অলওয়েজ আপনি গত লাস্ট 5-10 ইয়ার্স এর যদি আপনি স্ট্যাটিস্টিকস দেখেন, ডাটা দেখেন, রমাদান আসলেই কিছু আ উগ্র গোষ্ঠী থাকে। তাদের মাথাটা চাড়া দিয়ে উঠে মিডল ইস্টকে কিভাবে আনস্টেবল করা যায়, ডিস্টেবিলাইজড করা যায় এবং যুদ্ধ-বিগ্রহকে উস্কে দেয়া যায়। আমি আরেকটু ব্যাকে যেতে চাই, একটু পিছনে যেতে চাই। আপনার উপসাগরীয় যুদ্ধের সময়কার যুদ্ধের কথা নিশ্চয়ই মনে রয়েছে। যে ওই সময় যে ইরাকের কিভাবে ইনভেশন হলো, যে যাদের মদদে ইরাকের ইনভেশন হলো, ঠিক সেই পরবর্তীতে সম্ভবত ২০০৪ সালে ২০০১ এর দিকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় এবং ২০০৪ সালের কোরবানির ঈদের সময় তাকে ফাঁসি দেয়া হয়। আমি শুধু ইনফরমেশনটা শেয়ার করি। পরবর্তীতে আমরা এই রিসেন্ট সময় দেখলাম গাদ্দাফিকে কিভাবে হত্যা করা হলো। এই যে রিসেন্ট গত মানে একেবারে দগদগে তাজা ইনফরমেশন আপনাদের কাছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তারা ধরে নিয়ে আসলো। ওখানে প্রায় কিছু লোকজনকে হত্যা করে স্বাধীন দেশের একটা প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসে তার দেশে আমেরিকাতে জেলখানায় বন্দী করল। আবার কোনরূপ বিনা উস্কানিতে ইরানের উপরে এই রমাদানে আক্রমণ শুরু করল। বিষয়গুলো দেখলে মনে হয় জোর যার মুল্লুক তার। আমার আজকে জোর রয়েছে, আমার আজকের ক্ষমতা রয়েছে, আমি যা ইচ্ছে তাই করতে পারি। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা আমেরিকা যে ভুলটা করছে বা করতে যাচ্ছে সেটা হচ্ছে ইরান কিন্তু অন্য দেশগুলোর মতো নয়। ইরান পাল্টা আক্রমণ করেছে এবং যে আক্রমণগুলো করেছে এটা কিন্তু খুব পাকাপোক্তভাবেই আক্রমণ করেছে। আমেরিকার ভিত অনেকটাই নড়ে গেছে। আমি বলব আরকি। আমি যতটুকু তথ্য-উপাত্ত দেখেছি বা বুঝেছি বা তথ্য-উপাত্তকে এনালাইসিস করছি সেটা। তাহলে ইরান এখন সে ইরানের কাছে যে তারা যেই মাত্রায় আক্রমণ বা প্রা আ কি কি বলে এটার পাল্টা রিঅ্যাকশন দেখতে চেয়েছিল, ইরান তার চাইতে বহুমাত্রায় দেখিয়ে ফেলছে। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, ইরানের সমরাস্ত্র সম্পর্কে
তার আসলে ধারণা ছিল না। আসলে এই ইরানের আজকে কাদের মদদে আমেরিকা এই রোজার সময় রমাদান মাসে ইরানের উপরে এই আক্রমণটা চালিয়েছে। এবং আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের বিগত দিনের বক্তব্য, লাস্ট কয়েকটা দিনের বক্তব্যকে যদি আপনি আ একটু অবজার্ভ করেন, সে কিন্তু পরোক্ষভাবে ইসরায়েলকে দোষারোপ করছে। বলছে ইসরায়েল তাদেরকে মোটিভেটেড করেছে যুদ্ধ করার জন্য। ইসরায়েল তাদেরকে এই যুদ্ধে জড়িয়েছে এবং সৌদি আরবের কথা বলেছে। এবার দেখেন সৌদি আরব আবার এদিকে কি করেছে? তার আকাশসীমা ব্যবহার করার জন্য ব্যবহার করতে দিবে না আমেরিকাকে। অন্যদিকে স্পেন তার নৌবন্দর, নৌঘাঁটি ব্যবহার করতে দিবে না। এবং আমেরিকার যেই মিত্র যাদেরকে বলা হয় বা যাদের উপর ভরসা করে সবসময় একটু লম্ফঝম্প করে, ইউকে থেকে শুরু করে অন্যান্য যে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি গুলো, তারা কিন্তু এই যুদ্ধে জড়াচ্ছে না। তারা বলে দিয়েছে যুদ্ধের ক্ষেত্রে তাদের অবস্থান একেবারেই নেতিবাচক। তারা এই যুদ্ধে জড়াবে না। তাহলে এমন অবস্থায় যে একটা যদি এভাবে বলি যে ল্যাঙ্গুয়েজটা আসলে কেমন হয় জানি না। সে কিন্তু একটা আমেরিকা একটা মাইনকার চিপায় পড়ছে আসলে। এখন এখান থেকে তো সরেও যেতে পারবে না। আবার কন্টিনিউ তাকে করতে হবে। এখন তার তো একটা মোড়লগিরি ভাব থাকতে হবে। এই ভাবের কারণে সে ইরানকে চাপ দিচ্ছে নিঃশর্ত আত্মসমর্পণের জন্য। আপনি দেখেন, আমি প্যারালালি কয়েকটা বিষয় একটু মনে করায়ে দেই যে আপনাদের যে ভিয়েতনাম যুদ্ধের কথা সবারই কম বেশি মনে থাকার কথা। যে ভিয়েতনাম যুদ্ধে কিন্তু আমেরিকার শোচনীয় পরাজয় হয়েছিল। আমেরিকা কিন্তু তার নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের সৈন্য ভিয়েতনামে ফেলে রেখে পালাতে হয়েছিল। এখন আ আপনারা হয়তোবা জিজ্ঞেস করতে পারেন, এখানেই কি তাই হবে? যদি স্থলযুদ্ধ হয়, স্থলযুদ্ধে আমেরিকার সৈন্য কিন্তু টিকতে পারবে না। তারা যেগুলো পরোক্ষভাবে বোম-টোম মারতেছে সেটা একটা বিষয়। এটা কতটুকু কন্টিনিউ করবে যদি আনসাপোর্টেড হয়। ঠিক আছে? এখন আমি যে বিষয়টা এখানে বলতে চাই সেটা হচ্ছে যে ন্যারেটিভটা আসলে আমি দাঁড় করাতে চাচ্ছি। আমরা মুসলমানরা কিন্তু এরকম যুদ্ধ আরো হবে। আজকে ইরানকে ধরা হয়েছে, কালকে আরেকটা দেশকে ধরা হবে। কারণ জোর যার মুল্লুক তার। আমার ক্ষমতা রয়েছে, আমার পাওয়ার রয়েছে, আমার হাতে ন্যাটো রয়েছে, আমার হাতে জাতিসংঘ রয়েছে। আমি যা ইচ্ছা তাই করব। কিন্তু আমরা কি সারাক্ষণ এভাবে মাইর খেতেই থাকবো? হ্যাঁ, আপনি মুসলমানরা এই মাইর খেতেই থাকবেন। Unless and until you are united. Until and unless you make a great leader, visionary leader of the world. এবং আপনি যদি unless you develop science and technology এবং আপনি যদি unless you create a স্ট্রং মিডিয়া, আপনার যদি স্ট্রং মিডিয়া লিডারশিপ যদি না থাকে, আপনার মুসলমানদের মধ্যে যদি ইউনিটি না থাকে, তাহলে এই মাইরগুলো আপনাকে খেতেই থাকবে। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা দেখেন, আজকে জাতিসংঘের ভূমিকা দেখেন। আপনি এই যে বিভিন্ন সময় আমরা ইনভেশন গুলো দেখি, আমরা বিভিন্ন সময় যুদ্ধগুলো দেখি যে অনেক সময় চাপিয়ে দেয়া হয়। অনেক সময় এই ব্যাপারে কি আজও পর্যন্ত পশ্চিমা দেশগুলোর এগেইনস্টে কেউ কোনোদিন একটা টু শব্দ করেছে জাতিসংঘের কাছে? কোনো একটা নালিশ করেছে? করে নাই। ইভেন আইসিটিতে কোনো মামলা হয়েছে? হয়নি। কারণ তারা সবচাইতে বড় ডোনার। আমেরিকা হচ্ছে সবচাইতে বড় ডোনার জাতিসংঘের। আর এ কারণে অন্যরা কেউ কোনোদিন কথা বলে না। আবার যদি কথা বলতে চায়, তারা চিন্তা করে আমেরিকার এই আগ্রাসী মনোভাব, যুদ্ধ, হতাহত, মানবতা বিরোধীর যে কার্যক্রমে যেহেতু কথা বলতেছে না, আবার চিন্তা করে তারা যদি এই কথা বলতে গিয়ে নিজেরা কোনো বিপদের সম্মুখীন হয় কিনা, নিজেদের কোনো যে সমস্ত ডোনেশন দেওয়া হয় বিভিন্ন কান্ট্রিগুলোতে, এগুলো বন্ধ হয় কিনা, নিজেদের উপরে যে ছত্রছায়ায় যে সমস্ত গভর্নমেন্টগুলো পরিচালিত হয়, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, স্পেশালি এশিয়াতে, সেগুলো থেকে তাদের ছায়া, তাদের কল্যাণ, তাদের দয়া, ইউএস এর দয়া তুলে নেওয়া হয় কিনা এটা। এখন আমার যে গোটা মূল বক্তব্য, যদি আমি এই কথাগুলোকে যদি একসাথে সামারি করি, এক কথায় যদি আমি বলি, তাহলে আমাদেরকে আরো ২-১ টা দিন দেখতে হবে। আরো ২-১ টা দিন দেখতে হবে। বিশেষ করে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউভুক্ত কান্ট্রিগুলোর যেই ধরনের সাইলেন্স অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থা যদি কন্টিনিউ করে, আমেরিকার অবস্থা হবে সাইরা দেমা কাইন্দা বাঁচি, এবং তারা এট এনি কস্ট
কোনরূপ একটা শান্তি আলোচনার প্রস্তাব দিবে এবং এইটা মোস্ট প্রবাবলি হতে পারে জাতিসংঘের মাধ্যমে অথবা থার্ড কোনো কান্ট্রির মাধ্যমে। দেখবেন যে নতুন কোনো লিডার একেবারে সামনে এসে হাজির হবে যে, "আসেন আমরা মধ্যস্থতা করি।" মধ্যস্থতা করি এই যুদ্ধটাকে সামনে আর কন্টিনিউ করতে দেবে না। আমার কাছে যেটা এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে, যদি এই যুদ্ধাংদেহী অবস্থা চলতে থাকে এবং ইরানও যদি কন্টিনিউ করে, এখানে আমেরিকার পতন ঘটবে, আমেরিকা মাইর খাবে। তবে আমেরিকা তার মান-সম্মান, ইজ্জত বাঁচানোর জন্য এ পর্যন্ত হয়তোবা কন্টিনিউ করবে না। এর আগেই তারা থার্ড কোনো কান্ট্রি, থার্ড কোনো আ আ ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটির মাধ্যমে এই যুদ্ধটার একটা ইতি টানবে।